বাংলাদেশের রাজনীতিতে ফের নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের ঘোষণাকে ঘিরে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন, দেশের সংকট উত্তরণের চেষ্টা করছেন। তবে এবার তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিধা বা অনিশ্চয়তা রাখার সুযোগ নেই। তার ভাষায়, নির্বাচনের বিকল্প কিছু নেই, যেই হোক না কেন নির্বাচন ছাড়া কোনো পথ নেই। এই ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা কার্যত সকল রাজনৈতিক শক্তিকে জানিয়ে দিলেন, নির্বাচন নিয়ে কোনো বিলম্ব হবে না। তবে এই ঘোষণার পরপরই ইসলামী দলগুলোর পক্ষ থেকে এক ধরনের কড়া অবস্থান সামনে এসেছে। তারা বলছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি কার্যকর না হলে নির্বাচনে অংশ নেবে না। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের দল এ বিষয়ে সরাসরি ঘোষণা দিয়েছে। এতে নির্বাচনকে ঘিরে নতুন অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন সময়মতো করার ঘোষণা আসলেও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশ বিদেশে বৈধতা অর্জন করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা ইউনূসের ঘোষণা জনগণের কাছে আশার আলো জাগালেও ইসলামী দলগুলোর শর্ত এটিকে জটিল করে তুলেছে। ইউনূস বলেছেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে সময়মতো নির্বাচন জরুরি। আর ইসলামী দলগুলো বলছে, তারা জনগণের ভোটের সঠিক প্রতিফলন চায়। বর্তমান ফার্স্ট পাস দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতিতে অনেক সময় ছোট দলগুলোর ভোট কার্যত নষ্ট হয়ে যায়, ফলে তাদের প্রকৃত জনসমর্থন সংসদে প্রতিফলিত হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো আসনে জামায়াত বা ইসলামী আন্দোলন ২০-২৫% ভোট পেলেও আওয়ামী লীগ বা বিএনপির কোনো প্রার্থী ৩০% ভোটে জয়ী হয়ে যায়, তবে বাকি ভোটের কোনো মূল্য থাকে না। এ কারণে ইসলামী দলগুলো বলছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু করতে হবে। এতে যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুযায়ী তাদের আসন সংসদে বরাদ্দ হবে। এতে ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পাবে। জামায়াতে ইসলামী এক বিবৃতিতে বলেছে, তারা নির্বাচন বর্জন করতে চায় না, বরং তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায়। তবে তাদের প্রধান শর্ত হল, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অর্থহীন। দলের শীর্ষ নেতা বলেছেন, আমরা চাই আমাদের প্রকৃত ভোট যেন প্রতিফলিত হয়। কেবল একটি আসনে জেতাহারা দিয়ে জনগণের রায় নির্ধারণ করা যাবে না। যে দল বেশি ভোট পাবে তাদের সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও কঠিন ভাষায় বলেছে, যদি পিআর পদ্ধতি কার্যকর না হয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। শুধু তাই নয়, আমরা জনগণকে নিয়ে আন্দোলনও করব। দলটির নেতাদের মতে, বর্তমান পদ্ধতিতে নির্বাচন করা হলে তা আবারও একপেশে বা প্রহসনমূলক নির্বাচনের মতো হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা সময়মতো নির্বাচন আয়োজন করতে চাইছেন, তবে ইসলামী দলগুলোকে অংশগ্রহণে রাজি করানো তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ নির্বাচনে অংশগ্রহণ না করলে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এতে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। পিআর পদ্ধতির দাবির পেছনে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ছোট দলগুলো মনে করে, তারা অনেক সময় ১৫-২০% ভোট পেলেও সংসদে আসন পায় না, ফলে তাদের সমর্থন গণনায় ধরা পড়ে না। প্রপোর্শনাল সিস্টেমে গেলে অন্তত তাদের ভোট সংসদে প্রতিফলিত হবে। তবে এটি কার্যকর করতে গেলে সাংবিধানিক সংশোধন দরকার, আর সেটি করতে হলে সময় লাগবে, যা হয়তো ফেব্রুয়ারির নির্বাচনের আগে সম্ভব নয়। এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রতিক্রিয়া রয়েছে। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের আড্ডায় এখন মূল আলোচনার বিষয় নির্বাচন। এক দিনমজুরের ভাষায়, আমরা শুধু শান্তি চাই, ভোট হোক ঠিক মতো। যদি ইসলামী দল না আসে তাহলে অনেকে ভোট দেবে না, আবার যদি সবাই আসে তাহলে লড়াইটা মজার হবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেছেন, পিআর সিস্টেম ভালো, এতে সব দলের প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু এখন যদি হঠাৎ এটা চালু করতে হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, তখন আবার নতুন সমস্যা তৈরি হবে। আন্তর্জাতিক অঙ্গনও বাংলাদেশের নির্বাচনের দিকে গভীর নজর রাখছে। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে, তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, আমরা আশা করি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোটারদের অধিকার নিশ্চিত করতে সবার সঙ্গে সমঝোতা জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ইসলামী দলগুলো নির্বাচন বর্জন করে তাহলে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। একই সাথে আন্তর্জাতিক মহলও তা মেনে নেবে না। আবার যদি তাদের দাবির কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে সাংবিধানিক সংকট তৈরি হবে। ফলে ইউনূসের সামনে দুই ধরনের চাপ, একদিকে সময়মতো নির্বাচন আয়োজন করা, অন্যদিকে সব দলকে নিয়ে আসা। প্রধান উপদেষ্টা এখনও চেষ্টা করছেন দলগুলোকে আলোচনার টেবিলে আনতে। তিনি বলেছেন, আমি চাই সবাই আসুক, সবাই ভোট করুক। একক কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তার টেকসই হবে না। তবে তিনি একই সঙ্গে এও পরিষ্কার করেছেন, ফেব্রুয়ারির সময়সীমা আমরা ছাড়ব না, নির্বাচন হবেই। এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক পরিবেশ এক অদ্ভুত টানাপোড়েনে রয়েছে। একদিকে প্রধান উপদেষ্টার দৃঢ়তা, অন্যদিকে ইসলামী দলগুলোর কঠোর শর্ত। এই দুয়ের সমন্বয় ঘটানোই এখন মূল চ্যালেঞ্জ। বাংলাদেশের সাধারণ মানুষ চাইছে একটি শান্তিপূর্ণ নির্বাচন। তারা চায় সবাই অংশ নিক, ভোট হোক অবাধ ও নিরপেক্ষ। তবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দ্বন্দ্ব, শর্ত এবং দাবি দেওয়ার কারণে অনিশ্চয়তা এখনও কাটেনি। যদি সমঝোতা না হয় তাহলে হয় নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে, নয়তো নির্বাচনই অনিশ্চিত হয়ে উঠবে। উভয় পরিস্থিতিই দেশের জন্য অস্থিতিশীলতা বয়ে আনতে পারে। তবে আশার জায়গা হলো, প্রধান উপদেষ্টা বারবার সংলাপের ডাক দিচ্ছেন। তিনি জোর দিচ্ছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার ওপর। যদি ইসলামী দলগুলো শেষ মুহূর্তে আলোচনায় বসে এবং কোনো সমাধান পাওয়া যায়, তাহলে ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য এক বড় ইতিবাচক মোড় হয়ে দাঁড়াবে। সর্বোপরি এখন পুরো জাতির চোখ দুটি বিষয়েই আছে: প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি রাখতে পারেন কিনা এবং ইসলামী দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনে আসে কিনা। ফেব্রুয়ারির নির্বাচন তাই কেবল একটি ভোট নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার জন্য একটি মোড় পরিবর্তনকারী মুহূর্ত হয়ে উঠছে।